হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আর একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো পড়াশোনা করছো। আজকে আমরা জানবো ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 1, পরিবেশের জন্য ভাবনা। এই ভিডিওতে আমরা জানবো ওজোন স্তর সম্পর্কে এবং ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয়েছে এবং ওজোন স্তর ধ্বংস কিভাবে হচ্ছে এবং গ্রিনহাউস গ্যাসগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে প্রথমে আমরা প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে, এবং সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন যে বায়ুমণ্ডল স্তরগুলো আছে, যেমন আমাদের বায়ুমণ্ডল স্তরগুলো হচ্ছে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, আর একটা হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে এই স্তরগুলো আমরা আলোচনা করেছিলাম যে কোন স্তরকে আহ, কোন স্তরের বৈশিষ্ট্যগুলো কেমন, সেগুলো আমরা আলোচনা করেছিলাম এর পার্ট 1 ভিডিওতে। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। তাই এই স্তরে আমরা আলোচনা করব ওজোন স্তর সম্পর্কে। দেখো বন্ধুরা, ওজোন স্তর হচ্ছে পৃথিবীর উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ারে একটি স্বচ্ছ গ্যাসের আস্তরণ, তাকে বলা হয় ওজোন স্তর বলা হয়। এই ওজোন স্তর পৃথিবীকে একটা ছাতার মতো বেষ্টন করে আছে, এবং এই ওজোন স্তর আমাদের সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে, ক্ষতিকারক রশ্মি অতিবেগুনি রশ্মিকে শুষে নিয়ে ক্যান্সার হওয়া থেকে আমাদের আটকায়। এছাড়াও আরো অনেক ক্ষতিকর প্রভাব আছে, সেগুলো ধীরে ধীরে আলোচনা করব। তার আগে বন্ধুরা আমরা বুঝে নেব যে ওজোন স্তর কাকে বলা হয় এবং ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়েছে, সেটা আগে আমরা ভালো করে বুঝে নেব। দেখো বন্ধুরা, যে ওজোন স্তর আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত যে স্তর থাকে তাকে ট্রপোস্ফিয়ার বলা হয়, এবং ট্রপোস্ফিয়ারের ঠিক উপরের স্তর প্রায় 16 কিলোমিটার থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত, অ্যাপ্রক্সিমেট এটা 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত আবরণ বিশিষ্ট যে স্তর থাকে তাকে বলা হয় কি ওজোন স্তর। এই ওজোন স্তর পৃথিবীকে একটি ছাতার মতো আস্তরণ বেষ্টন করে আছে, এবং এই ওজোন স্তর সূর্য থেকে আসা প্রতিবিম্ব রশ্মিকে শুষে নিয়ে আমাদের বিভিন্ন প্রাণীকুল এবং উদ্ভিদকুল সমস্ত জীবকুলকে রক্ষা করছে এই ওজোন স্তর। ওজোন স্তর যদি না থাকতো, হয়তো পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না। তাহলে এই ওজোন স্তর কাকে বলা হয়? যে পৃথিবীর উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ারের যে 15 থেকে 35 কিলোমিটার আস্তরণ বিশিষ্ট যে স্তর অবস্থান করছে তাকে বলা হয় কি ওজোন স্তর। এই ওজোন গ্যাসের সংকেত কি? O3, মানে অক্সিজেনের একটি রূপভেদ এটা, O3। বুঝে গেল? এবং এই ওজোন স্তরের ঘনত্ব 450 ডবসন ইউনিট। এই ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন ইউনিটের সাহায্যে। এখান থেকে বন্ধুরা একটা কোশ্চেন প্রায় পরীক্ষায় আসে যে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করার একক কি? ওজোন স্তর পরিমাপ করার একক, ঘনত্ব পরিমাপ করার একক হলো ডবসন ইউনিট। এটা তোমরা মনে রাখবে যে ওজোন স্তর এর ঘনত্ব পরিমাপ করার একক কি। বুঝে গেল? এবারে দেখো যে ওই ওজোন স্তর আমাদের কি উপকার করছে। ওজোন স্তর হচ্ছে, আমি প্রথমে বললাম যে ওজোন স্তর আমাদের সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি, যেমন ক্ষতিকর রশ্মিগুলোর হচ্ছে বিভিন্ন ক্ষতিকর রশ্মি আছে, যেমন হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এক্স রে, বুঝতে পারলে? এবং ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট যেটা বললাম, মাঝগতি রশ্মি, কসমিক রে ইত্যাদি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সমস্ত জীবকুলের পক্ষে ক্ষতিকারক, জীবকুল এবং উদ্ভিদকুলের উপর ক্ষতিকারক। তাহলে ওজোন স্তর যে আমাদের অতিবেগুনি রশ্মিকে শুষে নিয়ে আমাদের পুরো প্রাণীকুলকে রক্ষা করছে। আহ, এই ওজোন স্তর, তার মধ্যে আছে কি ইউভি রশ্মি। এই ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাবটা কি? ইউভি রশ্মি আমাদের বিভিন্ন প্রভাব সৃষ্টি করে। প্রথমে তোমরা জেনে নাও যে ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব। ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব কি? দেখো বন্ধুরা, আমরা আলোচনা করে নিচ্ছি, তোমরা ভালো করে খাতায় লিখে নেবে এবং আমার কথাগুলো ভালো করে শুনবে। এই ওজোন স্তর আমাদের কি ক্ষতি করছে, প্রথমে আমরা পয়েন্ট দিয়ে দাও যে 1 নম্বর, যে মানুষের উপর প্রভাব। মানুষের উপর প্রভাব, মানুষের উপর কি প্রভাব করছে? যে 1 নম্বর হচ্ছে ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, চোখে ছানি পড়ে যায় এবং গায়ের রং তামাটি হয়ে যায়। বুঝা গেল? এছাড়াও কি যে উদ্ভিদের উপর প্রভাব কি পড়ছে? 2 নম্বর পড়বে উদ্ভিদের উপর প্রভাব। উদ্ভিদের উপর প্রভাব ফেলছে, যেমন হচ্ছে উদ্ভিদের ক্লোরোফিল বিনষ্ট করছে, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস করছে,
বুঝা গেল? বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস করে দিচ্ছে। তাহলে এছাড়াও কি, যে উদ্ভিদের ক্লোরোফিল বিনষ্ট করছে, সালোক সংশ্লেষ ব্যাহত হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে উদ্ভিদের উপর প্রভাব সৃষ্টি করছে। এছাড়াও কি, যে পরিবেশের উপর প্রভাব সৃষ্টি করছে, পরিবেশের উপর প্রভাব। তাহলে এই ইউভি রশ্মি আমাদের পরিবেশের কি প্রভাব সৃষ্টি করে? পরিবেশের হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। যে পরিবেশের যে ধীরে ধীরে যে গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তাহলে এর ফলে আমাদের পরিবেশের গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এই বিশ্ব উষ্ণায়নের ফলে আরো বিভিন্ন ক্ষতিকারক দিক আছে, সেগুলো পরে আলোচনা করব। এখন শুধু জানিয়ে রাখবে যে পরিবেশের উপর প্রভাব, যে পরিবেশের বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সাহায্য করে। বুঝা গেল? এবারে আমরা জানবো যে ওজোন স্তর সৃষ্টি। 2 নম্বর পয়েন্ট দিয়ে দাও, যে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, যে ওজোন স্তর আমাদের কিভাবে সৃষ্টি হয়। যে প্রথম পয়েন্ট দাও, যে ওজোন স্তর বিভিন্ন ধাপের মধ্যে, এটা আমরা আলোচনা করব। যে প্রথমে যে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে অক্সিজেন গ্যাসের অণু আছে, তাহলে অণু কাকে বলা হয়? অণু হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক, যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এবং যার মধ্যে সকল ধর্ম বজায় থাকে, তাকে বলা হয় কি? অণু। এই অণুকে ভাঙলে আমরা কি পাবো? পরমাণু পাবো। পরমাণু হচ্ছে আরো ক্ষুদ্র, যেটা আমরা আহ আরো ক্ষুদ্র কণা, অণুর থেকে আরো ক্ষুদ্র কণাকে বলা হয় কি? পরমাণু বলে। দেখো, যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে অক্সিজেন অণু আছে, O2, যে কম তরঙ্গ বিশিষ্ট ইউভি রশ্মি এর শোষণ করে কি হচ্ছে, যে অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে, O+O তে ভেঙে যাচ্ছে। বুঝা গেল? এবং পুনরায় পুনরায় 2 নম্বর স্টেপ, যে এই অক্সিজেন পরমাণু আরো এখানে ওজোন স্তরের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আরো বিভিন্ন যে অক্সিজেন অণুগুলো আছে, সেই অণুর সঙ্গে আরো বিক্রিয়া করে এ কি করবে, যে O3 উৎপন্ন করবে। O3, দেখো দুটো আর একটা 3, তাহলে O3 উৎপন্ন করলো। তাহলে এই O3, 3 নম্বর স্টেপ, এই O3 আবার ওজোন গ্যাস ইউভি রশ্মি দ্বারা ভেঙে গিয়ে কি তৈরি করবে? O+O2 তৈরি করবে, যে অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন অণু তৈরি করবে। এবং চতুর্থ স্টেপ কি হবে? এই O3-র সঙ্গে আবার এই অক্সিজেন পরমাণু যে ভাঙলো, সেটা যোগ হয়ে যাবে। O3-র সঙ্গে ও পরমাণু, অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কি তৈরি করবে? যে 2O2 তৈরি করবে, 2 ভাগ অক্সিজেন অণু তৈরি করবে। দেখো, 3 আর 1 4, তার 2 দুগুণে 4, তার 4টি অক্সিজেন পরমাণু তৈরি হলো। বুঝা গেল? এই 4টা স্টেপ তোমরা কিন্তু ভাষাতে ভালো করে বলবে। তাহলে যেটা আলোচনা করলাম সেটা ভাষা আকারে প্রকাশ করবে। তাহলে কি বলবে? 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত অক্সিজেন অণু ইউভি রশ্মি, যে সূর্য থেকে আসা কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে, O+O তে ভেঙে যাচ্ছে। পুনরায় দ্বিতীয় স্টেপে পুনরায় এই অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করে, O3 তৈরি করলো। এবং পুনরায় এই অক্সিজেন ওজোন ইউভি রশ্মি দ্বারা ভেঙে গিয়ে O+O2 তৈরি করবে, অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণু তৈরি করবে। এবং এই পুনরায় আবার এই অক্সিজেন পরমাণু ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে 2 ভাগ অক্সিজেন অণু তৈরি করলো। বুঝে গেল বন্ধুরা? তাহলে এইভাবে দেখো, যে একবার ওজোন গ্যাস তৈরি হচ্ছে, আর একবার হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে। এইভাবে যে এই একটা নির্দিষ্ট সাম্যাবস্থা বজায় আছে ওজোন স্তরের মধ্যে, যে কোনোটা কিন্তু বাড়ছেও না, কোনোটা কমছে না, দুটোর ব্যালেন্সে আছে। যে ওজোন গ্যাস যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণে আছে, এবং অক্সিজেন যে পরিমাণ থাকার দরকার সেই পরিমাণে আছে। তাহলে এই বিক্রিয়াটা ভালো করে বলে দেবে। বুঝতে পারলে সবাই? এরপর বন্ধুরা, যে আমরা জানবো যে তাহলে ওজোন স্তর কিভাবে ক্ষয় হয়ে যাচ্ছে, ওজোন স্তর ক্ষয়ের কারণগুলো কি কি। এই যে আমি বললাম যে ওজোন স্তর, একবার ওজোন গ্যাস তৈরি হচ্ছে আর একবার অক্সিজেন তৈরি হচ্ছে, এইভাবে দুটো একটা ব্যালেন্সে আছে। ওজোন স্তরের একটি নির্দিষ্ট ঘনত্ব বজায় আছে, যে অক্সিজেন এবং ওজোন ওজোন গ্যাসের। এবারে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন কাজকর্মের জন্য, মানব জাতির বিভিন্ন কাজকর্মের জন্য, যে এই ওজোন স্তরের ঘনত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে, এর পরিবর্তে অক্সিজেন ঘনত্ব ধীরে ধীরে বাড়ছে। এই যে কমে যাচ্ছে, এই কমে যাওয়াটাকে বলা হয় ওজোন স্তরের ক্ষয় বলে। বুঝা গেল? তাহলে এবার জানবো যে কিভাবে ওজোন স্তরটা ঘনত্ব কমে যাচ্ছে।
দেখো বন্ধুরা, যে ওজোন স্তরের ক্ষয়ের গ্যাসগুলো কি কি? ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী গ্যাসগুলি হলো সিএফসি এবং নাইট্রোজেন বিভিন্ন অক্সাইডগুলো, এনও, NO2, N2O ইত্যাদি। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের ওজোন স্তরকে ক্ষয় করে দিচ্ছে। বুঝে গেল? তাহলে এরা কিভাবে ক্ষয় করছে একটা একটা করে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা আলোচনা করব যে সিএফসি। যে সিএফসি কি? সিএফসি হলো, এর পুরো নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে সিএফসি পুরো নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে এই সিএফসি হলো একটি নিষ্ক্রিয় এবং অদাহ্য গ্যাস। এটা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ও অদাহ্য গ্যাস। সিএফসি হলো একটি নিষ্ক্রিয় এবং অদাহ্য গ্যাস। সেকেন্ডলি আমরা জেনে নেব যে এই গ্যাস কিন্তু, দেখো ভালো করে বুঝে নাও, যে এই গ্যাস নিষ্ক্রিয় মানে কোনো গ্যাসের সঙ্গে এটা বিক্রিয়া করবে না, এবং অদাহ্য মানে কোনো এটা পোড়ালেও পড়বে না। ধরো এই গ্যাসটা তৈরি হচ্ছে, যে সেখানে আমরা অন্য কোনো গ্যাসের সঙ্গে এই গ্যাসটাকে আমরা বিক্রিয়া করে শেষ করে দেব, বা এগুলো পুড়িয়ে নষ্ট করে দেবো, কিন্তু এগুলো কিছুই করে না। মানে এর নিষ্ক্রিয়, মানে কোনো গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে না এবং এটা পোড়ালেও পড়ে না। এটা উৎস কোথা থেকে হয়? এই সিএফসি গ্যাস কোথা থেকে উৎপন্ন হয়? যে বিভিন্ন রেফ্রিজারেটর জারেটর রেফ্রিজারেটর এবং এসি হিমায়িত এই সিএফসি গ্যাস উৎপন্ন হতে থাকে। বোঝা গেল? এবং আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যে যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতি থেকে এই সিএফসি গ্যাস উৎপন্ন হয়। বুঝা গেল বন্ধুরা? এই সিএফসি গ্যাস কি? যে সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। এটি নিষ্ক্রিয় এবং অদাহ্য গ্যাস। এর উৎস কোথা থেকে হয়? বিভিন্ন রেফ্রিজারেটর মানে ফ্রিজ এবং এসি, এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে এই সিএফসি গ্যাস উৎপন্ন হতে থাকে। এবার দেখো, এই সিএফসি গ্যাস ধীরে ধীরে নিষ্ক্রিয় এবং অদাহ্য হওয়ার জন্য এটা অন্য কোনো গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে না, এবং বাতাস থেকে হালকা হওয়ার জন্য এই গ্যাস ধীরে ধীরে উপর দিকে উঠে যায় এবং বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এই ওজোন স্তরকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। বুঝা গেল? এবার আমরা জানবো কিভাবে এই ওজোন স্তর কি, সিএফসি কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে দিচ্ছে। চলো বন্ধুরা, তোমরা পয়েন্ট করে নাও যে সিএফসি দ্বারা ওজোন স্তরের ক্ষয়। সিএফসি দ্বারা ওজোন স্তরের ক্ষয়। তাহলে দেখো, যে প্রথমে হচ্ছে জানবে এই সিএফসি। সিএফসি ইউভি রশ্মি দ্বারা বিভাজিত হয়ে গিয়ে প্রথমে কি করবে? সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করবে। এটা সক্রিয় সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করবে। তাহলে আমরা একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু তোমরা লেখার সময় কিন্তু আমি যেটা মুখে বলছি সেটা লিখে তারপরে সমীকরণ প্রকাশ করবে। বুঝা গেল? তাই তুমি লিখবে কি, যে সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন যে ইউভি রশ্মি দ্বারা বিভাজিত হয়ে যে ক্লোরিন সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে, তাহলে বিক্রিয়া সমীকরণ হচ্ছে এইটা। এবং পুনরায় 2 নম্বর বিক্রিয়া করবে। এই পুনরায় যে সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি হয়েছে, এইটার সঙ্গে এই ওজোন গ্যাস বিক্রিয়া করে কি তৈরি করবে? যে সিএলও ক্লোরিন মনোক্সাইড এবং O2 তৈরি করলো, অক্সিজেন পরমাণু তৈরি করলো। এবং পুনরায় এই যে সিএলও তৈরি হলো, এই সিএলও আবার ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে Cl+2O2। দেখো, সিএলটা প্রতিস্থাপন হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, এবং O3 এবং O দুটো যোগ হয়ে 2O2 তৈরি করছে। 4টি অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে, মানে 2 ভাগ অক্সিজেন অণু। বুঝে গেল? এই 3টেই বিক্রিয়ক বলতে হবে। দেখো, এবার ব্যাপারটা ভালো করে বুঝে নাও তোমরা, যেখানে কি হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি কি করে ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে যে পরপর পরপর এই ক্লোরিনের সঙ্গে ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করছে। দেখো, বিক্রিয়া করলে কি হবে? ওই পদার্থটা ধীরে ধীরে কমতে থাকবে। বুঝে গেল? তাহলে ওজোন স্তর ধীরে ধীরে এই ক্লোরিন এবং ক্লোরিন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে। বিক্রিয়া করার ফলে
ওই ওজোন গ্যাসের পরিমাণটা ধীরে ধীরে কমছে। এর ফলে বিক্রিয়াজাত পদার্থগুলো কোনটা উৎপন্ন হচ্ছে, যে অক্সিজেন পরমাণু তৈরি করছে, অক্সিজেন অণু তৈরি করছে। বুঝা গেল? তাহলে পরপর রাসায়নিক বিক্রিয়ার ফলে ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, তাহলে ওজোন গ্যাসটা ধীরে ধীরে কমছে। এর পরিবর্তে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে অক্সিজেন পরমাণু বেড়ে যাচ্ছে, অক্সিজেন অণুর পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। মানে অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং ওজনের পরিমাণ ধীরে ধীরে কমছে। বুঝা গেল? তাহলে এর ফলে দেখা যাচ্ছে যে ওই যে ওজোন গ্যাসের যে স্তর আছে সেটা ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। ধরো এই পরিমাণ লেভেলে থাকা উচিত, দেখা যাচ্ছে যে এতটা পরিমাণ ওজোন গ্যাসের স্তর আছে, আর এইটুকু এইটুকু হচ্ছে অক্সিজেন আছে। কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে অক্সিজেনের ঘনত্বটা বাড়ছে আর ওজোন গ্যাস ঘনত্বটা কমে যাচ্ছে। মানে অক্সিজেন স্তরটা ধীরে ধীরে পুরু হচ্ছে, বাড়ছে, আর ওজনের পরিমাণটা ধীরে ধীরে কমছে। বুঝতে পারলো? তাহলে এইটাই হচ্ছে সিএফসি ওজোন স্তরকে ক্ষয় করার যে ভূমিকা, এটা আলোচনা করবে যে সিএফসি দ্বারা ওজোন স্তরের ক্ষয়ের ভূমিকাটি লেখো। বা এটা পড়তে পারে যে ওজোন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা লেখো। তাহলে এইভাবে পড়বে যে ওজোন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা লেখো। তাহলে এই তিনটে পয়েন্ট অবশ্যই করতে হবে এবং এখানে ভাষা লিখতে হবে। আমি এখানে ভাষা লিখিনি, তোমরা কিন্তু এটা ভাষা দিয়ে করবে। বুঝা গেল? আর একটা আলোচনা করব যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো, এইটা নিয়ে তোমরা কিন্তু পয়েন্ট করে দাও যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড দ্বারা ওজোন স্তর ক্ষয়। পয়েন্ট করবে যে ওজোন স্তর ক্ষয়ের ওজোন স্তর ক্ষয়ের নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের ভূমিকা। তাহলে ওজোন স্তর ক্ষয়ের নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের ভূমিকা কি? এই NO2 এগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে? NO2 এটা উৎপন্ন হচ্ছে যে আমরা জানি যে সুপারসনিক যে প্লেনগুলো আছে, জেট প্লেন, যুদ্ধ বিমানগুলো, সেগুলো এই জেট অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে এবং তাদের যে বর্জ্য পদার্থ হিসাবে তারা যে ধোঁয়া নির্গত করে, সেই ধোঁয়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে এই NO2 গ্যাস মিশ্রিত থাকে। বোঝা গেল বন্ধুরা? তাহলে এই NO এবং NO2 কি করে এই ওজোন স্তরকে ক্ষয় করছে সেটা দেখে নাও ভালো করে। তাহলে 1 নম্বর দেখো যে এই NO এর সঙ্গে ওজোন গ্যাস বিক্রিয়া করবে, কি তৈরি করবে, যে NO2 প্লাস O2 তৈরি করবে। দেখো এখানে 3টে 4টা পরমাণু আছে, তার দুটো চারটা, এবং পুনরায় এই নাইট্রোজেন ডাই অক্সাইড এটার সঙ্গে ওজোন গ্যাস সঙ্গে বিক্রিয়া করে NO প্লাস 2O2 তৈরি করবে। তাহলে NO প্লাস 2O2। বুঝা গেল? তাহলে এখানেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরপর ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, এর পরিবর্তে ওখানে অক্সিজেনের মাত্রাটা ধীরে ধীরে বাড়ছে। এই যে ঘনত্বটা চেঞ্জ হচ্ছে, মানে ওজোন স্তর ক্ষয় হচ্ছে কিভাবে, এইভাবে, মানে ওজনের মাত্রা ধীরে ধীরে কমছে এবং এর পরিবর্তে অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে বাড়ছে। এটি হচ্ছে ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষয় হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, ওখান দিয়ে আমাদের সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিগুলো পৃথিবীতে প্রবেশ করে যাচ্ছে। এরপর বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে। বুঝা গেল? তাহলে আজকে এইটুকুই। এরপরের দিন আমরা আলোচনা করব এরপরের যে টপিক আছে, যেমন বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউস এফেক্টের ফলাফলগুলো কি কি, এবং বিশ্ব উষ্ণায়নের কমানোর উপায়গুলি কি কি, এবং তারপরে যে বিভিন্ন টপিকগুলো আছে যেমন জীবাশ্ম জ্বালানি সম্পর্কে, এছাড়াও বিভিন্ন শক্তি সম্পর্কে আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারে এটাই পড়বে। এরপরে অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।